আমার ব্যক্তিগতভাবে ধারণা অনেকগুলো জায়গাতে আমাদের এখনো রিপেয়ারিং করতে হবে। দলকে আমি আমার মতো করে জানিয়েছি। প্রত্যেকটা রাজনৈতিক দলে এমন কিছু কিছু মানুষ অবশ্যই থাকেন যারা সবসময় দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করে। আমার ব্যক্তিগতভাবে ধারণা অনেকগুলো জায়গাতে আমাদের এখনো রিপেয়ারিং করতে হবে। নিউ টাউনের রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, রেস্তোরাঁর মালিককে মার, অভিনেতা এবং তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। দাদা আপনি নাকি তাকে মারধর করলেন, মালিক এমনটাই বললো। সে তো করেছি, দেখো গালাগালি করবে উল্টো পাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি একটু না মারতে, হ্যাঁ সেটা তো মানা যায় না। যাই হোক, মোটামুটি করেছি, চারটে চর মেরেছিল, করেছি। উনি কি বলছেন যে আমরা অভিষেক ব্যানার্জিকে নিয়ে গালাগালি করেছি, তাই জন্য ওদের তরফ থেকে একটা অ্যাকশন চার্জ করেছে, কিন্তু এটা সম্পূর্ণভাবে মিথ্যা। সোহম স্যার নিজে আমার এমডি স্যারকে মেরেছে। নমস্কার, আমি অভিজিৎ। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেদিনীপুরের পোল্লা। তো আজকের ভিডিওতে আমরা বেশ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম টপিক হচ্ছে, ভোটের আগে পর্যন্ত দেবাংশুকে চতুর্দিকে মিডিয়ার সামনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাওতাবাজি করতে আমরা দেখতে পেতাম, কিন্তু ভোট শেষ হয়ে যাওয়ার পর মিডিয়ার সামনে এসে একটু স্পিচ রাখা বা কিছু কথা বলা, সেটা তো দূরের কথা, দেবাংশুকে আর মিডিয়ার সামনে দেখাই যাচ্ছে না। কিন্তু তার মধ্যে থেকেও মিডিয়ার সামনে দেবাংশু ভোটের পর কয়েকটা কথা বলেছে। তো সেই কথাগুলোকে নিয়ে আজকের এই ভিডিওতে একটু আলোচনা করব। সেই সঙ্গে দেবাংশুদের নেতা হরলিক্স বয়, খাবো, তার ইদানিং যে দাদাগিরিটা, সেই দাদাগিরিটা নিয়ে একটু সমালোচনা করব। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। চলো ভাই, দেখো আপনি কি করতাম। রীতিমতো আজকের ভিডিওটা আমরা শুরু করব চটি চাটাকে দিয়ে। আর আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। বাংলার চটির অসাধারণ স্বাদ, আমরা বাংলার চটি চাটবো। তো চলুন তাহলে দেবাংশু আসলে কি কি বলেছে ইদানিং, সেটা একটু শুনে নেওয়া যাক। আমার ব্যক্তিগতভাবে ধারণা অনেকগুলো জায়গাতে আমাদের এখনো রিপেয়ারিং করতে হবে। আরে চাচা, ও দেবাংশু চাচা, তুমি যদি প্রথম থেকেই বুঝতে পেরেছিলে যে তোমাদের দলকে আগের থেকে রিপেয়ারিং করার প্রয়োজন ছিল, দলটাকে আরো রিপেয়ারিং করতে হবে, তাহলে টিউ রিপেয়ারিং এর মতোই তো কিছু তো আঠা এবং কিছুটা হচ্ছে চিট নিয়ে যেতে পারতে, তাহলেই তো হচ্ছে রিপেয়ারিং করতে পারতে। আর যদি তুমি জানতে যে রিপেয়ারিং করারই ছিল, তাহলে মিডিয়ার সামনে আগের থেকে এসেই তমলুকের মতো একটা জায়গা, যেখানে কিনা পূর্ব মেদিনীপুরের এলাকা, সেই জায়গাতে দাঁড়িয়ে তুমি এত বড় বড় ডায়লগ মারছিলে কি করে ভোটের আগে? আর চাচা, ভোটে হেরে যাওয়ার পর এখন এসব বললে চলে নাকি? ভোটের আগে তো বহুত ডায়লগ মারছিল যে তমলুকে একদম জিতেই গেছে, দেবাংশু ভট্টাচার্য তমলুকে একদম এমপি হয়েই গেছে, তমলুকে একদম জিতে বেরিয়ে গেছে। এখন মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেছে কেন চাচা? দলকে আমি আমার মতো করে জানিয়েছি। প্রত্যেকটা রাজনৈতিক দলে এমন কিছু কিছু মানুষ অবশ্যই থাকেন যারা সবসময় দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করেন। সেটা বিজেপির মধ্যেও আছে, সেটা আমার দলের মধ্যেও আছে। আমার দলে যারা রয়েছেন তাদেরকে চিহ্নিতকরণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আরে চাচা, ও দেবাংশু চাচা, যদি তুমি জানতে যে তোমার দলেরও কিছুজন মানুষ রয়েছে যারা দু নৌকায় পা দিয়ে চলে, তাহলে তুমি কেনই বা দাঁড়িয়েছিলে তমলুক থেকে? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এবং সেই সঙ্গে আমরা এটা সকলেই জানি যে তুমি নিজেই বলেছিলে যে তোমার দলে যারা দোগলা ব্যক্তি রয়েছে, তারা দু নৌকায় পা দিয়ে চলে, সেই সমস্ত মানুষদেরকে তুমি কালীঘাটের দরজার ভেতর দিয়ে ঢুকতে দেবে না। কালীঘাটের সামনে তুমি পাপোসের মতো শুয়ে থাকবে। তুমি তো নিজেই বলেছিলে যে সেখানে তুমি নিজে শুয়ে থাকবে, তোমাকে পার করিয়ে, তোমাকে মারিয়ে তাদেরকে যেতে হবে। তাহলে তারা কিভাবে চলে যাচ্ছে? কিভাবে দোগলা ব্যক্তিরা তোমার দলের মধ্যে প্রবেশ করে যাচ্ছে? কিভাবে থাকছে তোমার দলে? তুমি কি তাহলে কালীঘাটে ঠিকঠাক পাহারা দিতে পারছো না? দারোয়ানগিরি করতে পারছো না? আরে শুয়ে থাকো, ভালো করে শুয়ে থাকো কালীঘাটের দরজার সামনে। আর এমনিতেই চাচা, ভোটে হেরে গেছো মানে সেই আগের মতোই অবস্থায় ফিরে আসতে হবে, চটি চাটতে হবে, এবং সেই সঙ্গে কালীঘাটের সামনে, দরজার সামনে পাপোস হয়ে শুয়ে থাকতে হবে। এবং তোমাকে মারিয়ে মারিয়েই সবাই ভেতরে ঢুকে যাবে। তোমার সাথে যদি ঘটনা ঘটে, নেক্সট দিন চ্যানেলে এসে এক কথা তোমার বলবো, তাহলে কথা কয় দলকে আমি আমার মতো করে জানিয়েছি। আরে ও দেবাংশু চাচা, দলকে আবার তুমি তোমার মতো করে কি করে জানালে? না, তুমি তো বলো যে তুমি গর্ব করে চটি চাটো। আর আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। তাহলে কি তুমি দলকে চটি চাটতে চাটতে জানিয়েছো নাকি? মিথ্যেবাদী ছোট লোক একখানা।
তো বাস এইবার টপিকটা একটু চেঞ্জ করব। এইবার আমরা দেবাংশুদের নেতা হরলিক্স বয়ের দাদাগিরিটা একটু দেখব। আজ পর্যন্ত আমরা তৃণমূল কংগ্রেস এই দলটার বিভিন্ন নেতার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দাদাগিরি দেখেছি। যেরকম ধরুন বীরভূমে অনুব্রত মণ্ডলের দাদাগিরি দেখেছি। সেখানে আমরা দেখতে পেয়েছি যে অনুব্রত মণ্ডল কিভাবে পুলিশদেরকেও কিভাবে শাসাতো, সেই ভিডিও ফুটেজ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। কিংবা ধরুন শাহজাহান শেখের মতো নেতা, যে কিনা সন্দেশখালীতে নারী নির্যাতনের কেসে কিংবা বিভিন্ন কেসের জন্য আজ জেলের মধ্যে রয়েছে। বিভিন্ন নেতাদের বিভিন্ন রকমের দাদাগিরি দেখেছি, কিন্তু আজকে আমরা দেখতে চলেছি হরলিক্স চাটার দাদাগিরি। কি বলে তো মহা মুশকিল ভাই, আমায় বললো আমি করবো না, আমি এদিকে ভীষণ টাপ। দেবাংশু যেরকম ভাবে চটি চাটে, ঠিক অপরদিকে তার নেতা ছোটবেলায় হরলিক্স চাটতো, কিন্তু এখন কি চাটে সেটা আমি জানি না। তো চলুন হরলিক্স চাটার দাদাগিরিটা একটু দেখে নেওয়া যাক। নিউ টাউনের রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, রেস্তোরাঁর মালিককে মার, অভিনেতা এবং তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। ভাই এরা নাকি অভিনেতা, যাদের সম্মানটা, যাদের পরিচয়টাই হয়েছে মানুষের দ্বারা, মানুষের জন্যে, সাধারণ মানুষদের জন্যই অভিনেতারা পরিচয় পায়। আর সেই সাধারণ মানুষদেরকে ধরেই এরা কেলিয়ে দিচ্ছে। আর তার উপর এ হচ্ছে আবার এমএলএ, জননেতা। যে সমস্ত মানুষজন এদেরকে ভোট দেয় এরা তাদেরকেই ধরে পিটছে। যেটুকু জানলাম যে যাকে মেরেছে মালিকটাকে, সে মালিকটা হচ্ছে সংখ্যালঘু, অর্থাৎ সে মানুষটা মুসলিম, অর্থাৎ সেই মানুষটা মুসলিম সম্প্রদায়েরই একজন। আর আমরা সকলেই জানি যে তৃণমূল কংগ্রেসের ভোটে জেতার সবচেয়ে একটা বড় কারণ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা অধিকাংশই তৃণমূল কংগ্রেসকেই ভোট দেয়, যার জন্যই এনারা জেতে। আর তাদেরকেই ধরে এরা কেলিয়ে দিচ্ছে, আর এরা নাকি মুসলিমদের কথা ভাবে। ভাবুন একবার। সূত্রের খবর, সোহমের শুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা এবং শুটিং ইউনিটে গাড়ি রাখা ছিল। রেস্তোরাঁ মালিক দাবি করেছে যে একটা পার্কিং খালি করতে বললে হঠাৎই সোহম চক্রবর্তীর নিরাপত্তারক্ষীরা তার উপর চড়া হন। এমনকি সোহম চক্রবর্তীও তাকে ঘুষি মারেন বলে অভিযোগ। অর্থাৎ এখান থেকে আমরা ক্লিয়ারলি জানতে পারছি যে ব্যাপারটার সূত্রপাত হয়েছে কেবলমাত্র একটা পার্কিং থেকে। ব্যাপারটা হয়েছে কি, সোহম নাকি সেখানে শুটিং করতে গিয়েছিল এবং সোহমের গাড়িটা ওখানে রাখা ছিল, এবং সেখানকার মালিক যখন সোহমের গাড়িটা সরাতে বলে তখনই সোহমের যারা সঙ্গে ছিল তারা নাকি দাঙ্গাটা শুরু করে, এরকমটাই বলছেন। অর্থাৎ একটা গাড়ি কেবলমাত্র সরিয়ে নিয়ে যেতে বলার কারণে এরকম ভাবে সবাইকে ধরে পেটা হলো। প্রথমত হোটেলের যারা কর্মচারী ছিল তাদের ওপরে কি হাত ফাত চালানো হয়েছে, দ্বিতীয়ত সেখানকার ম্যানেজার, এবং তৃতীয়ত মালিককে ধরেও পেটানো হয়েছে। সোহম নিজেই মালিকের চোখের পাশে ঘুষি মেরেছে এবং মালিকে নাকি লাথিও মেরেছে। এইসব বিভিন্ন রকম ঘটনা ঘটেছে। কিন্তু এদিকে সোহম সে কি সাফাই দিচ্ছে, আমাকে কিস্তি করেছে, এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়ে। যখন আমাকে খিস্তি করেছে আর যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খিস্তি করেছে তখন আমার মাথাটা গেছে গরম হয়ে, তখন আমি খিস্তি মেরে গাল টাল দিয়ে লাথি টাথি মেরে একদম নাকটা ঘুষি টুসি মেরে ফাটিয়ে দিলাম। এই হচ্ছে অভিনেতা আর এই হচ্ছে জননেতা। আর এখানে হরলিক্স বয় এটা দোষ চাপাতে চাইছে তারা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে খিস্তি করেছে কিংবা উল্টোপাল্টা কথা বলেছে, কিন্তু তারা কি বলছেন সেটা একটু শুনুন। উনি কি বলছেন যে আমরা অভিষেক ব্যানার্জিকে নিয়ে গালাগালি করেছি, তাই জন্য ওদের তরফ থেকে একটা অ্যাকশন চার্জ করেছে, কিন্তু এটা সম্পূর্ণভাবে মিথ্যা। সোহম স্যার নিজে আমার এমডি স্যারকে মেরেছে। প্রথমে উনি এসে বলল এখানে মালিক কে আছে, আমার স্যার বলল আমি আছি। বলার সঙ্গে সঙ্গে একটা চড় মেরেছে, এখানে ঘুষি মেরেছে, যেমন আমার দেখতে পাচ্ছেন আমার স্যারেরও সেম কন্ডিশন, লাথি মেরেছে, জামা ছিঁড়েছে, মানে জঘন্যভাবে মেরেছে। আর সবচেয়ে বড় এবং আশ্চর্য ব্যাপার যেটা হচ্ছে যে কেবলমাত্র মালিককে ধরে ভীষণ বাজেভাবে কেলায়নি, সেই সঙ্গে মালিকের সেই রেস্টুরেন্টে যতগুলো স্টাফ ছিল তাদেরকে ধরেও কেলিয়েছে, 5-7টা স্টাফকে ধরেও কেলিয়েছে। ভাবা যায় মানে এদের এত সাহস পায় কোথার থেকে এরা? আসলে হোটেলের সামনে গিয়ে শুটিং করবে আর সেই হোটেলের মালিক সহ তাদের স্টাফকে ধরে কেলিয়ে দিয়ে চলে আসবে। আমাদের মিনিমাম 5 থেকে 7টা স্টাফকে মেরেছে। আর আদার্স যারা ছিল, যারা বডিগার্ড হিসেবে এসেছিল কিংবা সেফটির জন্য এসেছিল কিংবা শুটিংয়ের জন্য যারা এসেছিল, তারা আমাদের উপরে অ্যাটাক করেছে। এমনকি আমাদের যে বাসন ধোয়াতে কাজ করে ওকেও পর্যন্ত মেরেছে। এমনকি যখন আমাদের 3-4টে স্টাফকে মারে আর স্টাফগুলোকে খুঁজছে ওরা যে এই লোককে মার্কিং করে রেখেছে মারবে। অর্থাৎ যে সমস্ত স্টাফদের মেরেছে সেই সঙ্গে যে সমস্ত স্টাফদের এখনো মারতে পারেনি তাদেরকে মার্কিং করছে যে কারা কারা এদের স্টাফ রয়েছে তাদেরকেও মারবে। এত উদ্ধত্ত। আর এরপরেও শুনলাম যে পুলিশ হোটেল মালিকের সঙ্গে সহযোগিতা না করে তাকেই আরো থানাতে নিয়ে গিয়ে জেরাও করছে, আর সোহমকে কিছুই বলা হয়নি। আসলে এটাই হচ্ছে সোকল্ড পাওয়ারের ব্যবহার। একটু ভুল বললাম, পাওয়ারের অপব্যবহার। রেস্টুরেন্ট আমার, তো আমার ম্যানেজার এখানে থাকে। 2-3 দিন আগে সোহম কোনো এখানে শ্যুট করবে বলে 10 মিনিটের জন্য এসছিল, আমি ছিলাম না। আমি যখন এখানে আসি তখন আমার ম্যানেজার ইনফর্ম করে
স্যার সোহম আর কেউ একজন এখানে শুটিং করবে, আপনি অ্যালাউ করবেন কি না? আমি কোথায় করবো? বললো রুফটপে। আমি ঠিক আছে। বলছে কোনো পয়সা নেবেন কি না? আমি বললাম না, কোনো পয়সা নেবো না, উনি গেস্ট যখন ঠিক আছে। তো আমি শুধু একটাই কথা ভাবছি যে রেস্টুরেন্ট মালিকের এত ভদ্রতা সত্ত্বেও তাকে এইভাবে কেলিয়ে দিল। তার সামনে শুটিং করবে তা সত্ত্বেও পয়সাও নেবে না, বলছে গেস্ট, সুতরাং তাদের থেকে পয়সা নেওয়া উচিত নয়। এইভাবে ভদ্রতা দেখানোর সত্ত্বেও তাকে এইভাবে কেলিয়ে দিল। এইবার আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাতে চলেছি, সেই সিসিটিভি ফুটেজটা দেখাতে চলেছি, যেখানে কিনা হোটেল মালিককে কিভাবে কেলানো হয়েছিল, কিভাবে মারা হয়েছিল। ভাই যেভাবে মেরেছে না, সেটা দেখার পর মনে হবে শুটিং চলছে, সিনেমার শুটিং চলছে, কিন্তু এটা রিয়েল। দেখুন। হরলিক্স চাটা ব্যক্তিটা এরকম ফাইট হয়তো মুভিতেও তুলে ধরতে পারে না, যেটা দেখলাম কিরকম ভাবে ঠেলেছে দেখুন। যাই হোক, এবার ভিডিওটা শেষ করবো, কিন্তু ভিডিওটা শেষে একটু এন্টারটেনমেন্ট করিয়ে দিই আপনাদেরকে। আমরা সকলেই জানি যে কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুর থেকে জিতেছিল। সে বাংলা থেকে জিতেছে বটে, কিন্তু বাংলা ভাষা জানে না, বাঙালি কালচারের সঙ্গে তার কোনো পরিচয়ও নেই। আর সেইটা নিয়ে অভিষেকের কথার সঙ্গে একটু কমেডি তোলা হয়েছে, সেটা একটু দেখুন। আরে যে এখানে থাকে না, যে আমাদের মনের ভাষা বোঝে না, যে বাংলা পড়তে জানে না, পিছনে কি লেখা আছে পড়তে জানে না, বাংলা লিখতে জানে না, বলতে জানে না, কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, গজব বেইজ্জতি है। বাংলা থেকে 2000 কিলোমিটার দূরে থাকে, সে আপনাকে গ্যারেন্টি দেবে? नहीं देखा जा रहा यार, नहीं देखा जा रहा। আর এদিকে আবার গোটা ভারতবর্ষে বিজেপির এইরকম রেজাল্ট হওয়ার পর ধ্রুব রাঠি তো বাস আজকের জন্য ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোন পার্টটা ভালো লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।